গতকাল রাতে কাটোয়ার বিস্ফোরণ, বোমা বাঁধে গিয়ে বিস্ফোরণ, ঠিক এই প্রশ্নই তুলে দিচ্ছে যে তাহলে এ বাংলার বিরোধী দলের মানুষজন যে অভিযোগ করেন তাতেই কি শিলমোহর পড়ে গেল? আরো একবার মনিময়। একদমই তাই। আর এই জায়গা থেকে দাঁড়িয়েই এখনো পর্যন্ত সর্বশেষ যে আপডেট পেয়েছি তা আরও একবার আপনাদের জানাই। কাটোয়ায় বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু হয়ে গিয়েছে এবং এই গোটা ঘটনায় ধৃত এই মুহূর্তে এক। বোমা বাঁধে গিয়ে বিস্ফোরণে জখম আরো একজন। পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুয়া গ্রামে এই বিস্ফোরণ ঘটে। পরিত্যক্ত বাড়িটি সম্পূর্ণ ভেঙে পড়ে, যে বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল বলেই জানা গিয়েছে। খুব স্বাভাবিকভাবে এই পরিত্যক্ত বাড়ি যেখানে দাঁড়িয়ে তুফান চৌধুরী যে বোমা বাঁধছিল বলে অভিযোগ, সেই তুফান চৌধুরীকে গ্রেপ্তার করেছে কাটোয়া থানা। গোটা ঘটনার তদন্ত এই মুহূর্তে শুরু করেছে কাটোয়া থানার পুলিশ। আর এখান থেকে মনিময় একাধিক প্রশ্ন সামনে এসেছে যে এই বোমা কেন বাঁধা হচ্ছিল, বোমার মশলা কোথা থেকে এলো, এই বোমা বাঁধার লক্ষ্য কি? কারণ ২৬-এর নির্বাচন দোরগোড়ায় যদি এভাবে বাংলার আনাচে কানাচে বোমা শিল্প সামনে আসে তাহলে তো তা বাংলার মানুষের জন্য ভীষণভাবে ভয়ঙ্কর। খুব স্বাভাবিক, এবং এটাও পুলিশ সূত্রে খবর বা আমরা সেই এলাকায় রাজনৈতিকগত বিভিন্ন জায়গা থেকে জানতে পারছি 10 দিন আগে জেল থেকে ছাড়া পেয়েছিলেন এবং ছাড়া পেয়ে সে বোমা বাঁধছে যে অভিযোগ সামনে এসছে, সেও আহত হয়েছে। কিন্তু এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে কিভাবে এই সাহস সে পেল। রাজেশ খান আমাদের প্রতিনিধি সেখান থেকে একদম কি ছবি তুলে ধরেছে, কি পরিস্থিতি একবার নজর রাখে দেখো। কার্যত গোটা গ্রাম জুড়ে একটা আতঙ্কের পরিবেশ। যে ঘটনাস্থল সেই চিত্রটা দেখাবো, যে কালকের যে বিস্ফোরণ, স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে পরপর দুবার বিস্ফোরণ হয়েছে এবং তার যে অভিঘাত, সেই অভিঘাতে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে কার্যত যে বাড়ি একবারে আস্ত বাড়িটা একবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কালকে যখন এই ধরনের বিস্ফোরণ হলো, কবার বিস্ফোরণ হয়েছে? দুবার। তখন কি এখানে ঘুমোচ্ছিলেন আপনারা? হ্যাঁ, আমরা ঘরেই ছিলাম। এবার বিকট আওয়াজ শুনে আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে দেখছি একদম বাড়ি সব মানে ধোঁয়াতে অন্ধকার হয়ে গিয়েছে। আমরা কিছু দেখতে পাইনি। আমরা ছেলে পেলে নিয়ে সব কেন্দ্রে বেড়াইছি যে কি হলো। আমরা বলছি হয়তো সিলিন্ডার বাস্ট হয়েছে, নাহলে কোনো জায়গায় বাজ পড়েছে। আমরা ভাবতে পারিনি যে বাড়ির পাশে এমন দ্বারা বোম বাঁধা হচ্ছে, কি বোম বাস্ট হয়ে গিয়েছে। এই বাড়িতে গতকালকে এখানে বোমা বাঁধা হচ্ছিল বলে স্থানীয়রা জানাচ্ছেন এবং প্রায় 5 থেকে 6 জন এখানে উপস্থিত ছিল বলেই স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি। এবং ইতিমধ্যে একজনের যেমন মৃত্যু হয়েছে, আরেকজন কিন্তু তাকে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে গুরুতর জখম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে এবং আরও বেশ কয়েকজন ছিল, তারা কিন্তু পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে স্থানীয়রা তারা জানাচ্ছেন। এবং ইতিমধ্যে পুলিশ যেমন তদন্ত করতে শুরু করেছে, সেরকমই যেটা দেখা যাচ্ছে যে এলাকাটিকে তদন্তের স্বার্থে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে গ্রাম, এই গ্রামে কিন্তু একদিকে যেমন বালিখাদ আছে, সেরকমই কিন্তু তার ঠিক পার্শ্ববর্তী এখান থেকে কিছুটা দূরেই কিন্তু বীরভূম জেলা। স্বভাবতই বীরভূমের যে নাড়ুর, সেই নাড়ুরের সঙ্গে এখানে সরাসরি যোগাযোগ করা যায় মানে খুব দ্রুততার সঙ্গে। এবং এইখান থেকে বোমা বেঁধে সেই বোমা কী উদ্দেশ্যে বোমা বাঁধা হচ্ছিল সেটা যেমন পুলিশ খতিয়ে দেখছে, সেরকমই এখান থেকে বোমা কিন্তু বিক্রি করার মতো একটা ব্যাপারও স্থানীয়রা বলছেন। তারা বলছেন যে অনেক সময় পার্সেলে করে এখান থেকে বোমা কিন্তু অন্যত্র চলে যেত। একবারে প্রায় বাড়িটা প্রায় ধ্বংসস্তূপে যেমন পরিণত হয়েছে, ঠিক এর থেকে ঠিক গাছ, সেই গাছে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 30 ফুট উপরে কিন্তু এই বাড়িতে যে মশারি ছিল এবং একজনের জামার টুকরো, সেই জামার টুকরো কিন্তু গাছে ঝুলছে। এবং এই থেকেই বোঝা যায় যে মানে এই যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের অভিঘাত কতটা তীব্র ছিল। এবং এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরনের সামগ্রী এবং যে বোমা তৈরির বিভিন্ন যে সরঞ্জাম, সেই সরঞ্জামও ছড়িয়ে ছিটিয়ে আছে বলে স্থানীয়রা জানাচ্ছেন। এবং এখনও পর্যন্ত এখানে কেউ চাপা পড়ে আছে কিনা সেটাও কিন্তু এখন স্থানীয়রা নিশ্চিত নয়। এবং তারা চাইছেন পুলিশের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে এই বিষয়টি দেখা হোক এবং নিশ্চিত করা হোক এইখানে কারা ছিল বা এখনও কেউ আটকে আছে কিনা এই বিষয়টা। একবার পঞ্চায়েত সমিতির সদস্যের সঙ্গে কথা বলবো যে পুলিশ তো এসেছিল, এখনও কি আমরা নিশ্চিত যে এখানে কেউ আটকে আছে কিনা? সেটা তো বোঝা যাচ্ছে না, বিশাল বড় বড় পাঁচির, এবার তো কিছু চিহ্ন তো নেই, তো ভিতরে ঢুকে আছে কিনা বলতে পারা যাচ্ছে না। জেলা পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, জেলা পুলিশের পক্ষ থেকে বলছেন যে এখনই তদন্ত একবারে সবেমাত্র শুরু করা হয়েছে, একবারে প্রাথমিক স্তরে তদন্ত চলছে। ফরেনসিক বিশেষজ্ঞ তাদের কিন্তু সহায়তা নেওয়া হচ্ছে এবং ফরেনসিক বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে। একই সঙ্গে সিআইডি যে বোম ডিসপোজাল স্কোয়াড, তাদেরকেও খবর দেওয়া হয়েছে যে এখানে আরও কোনো বোমা পড়ে আছে কিনা বা অন্যভাবে কোনো বোমা মশলা এখানে মজুদ আছে কিনা সেটা জানার জন্য বা সেটা নিশ্চিত হওয়ার জন্য। রাজেশ খানের তুলে ধরা প্রতিবেদন, এই অঞ্চলে ঘুরে রাজেশ
যে তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে জানালো খুব স্বাভাবিক, অত্যন্ত তাৎপর্য রাখবে, কারণ গ্রামের যারা মানুষজন তারাও বেশ কিছু অভিযোগ সামনে এনেছেন। কি বলেছেন তাদের বক্তব্যটা শোনাবার চেষ্টা করি, শুনুন। বুঝতে পারবো কি করে, ওরা তো রাত্রে করতো, দিনে করতো না তো এরকম, এবং বাইরে থেকে লোকজনও নিয়ে আসতো। আমরা বাড়ি থেকে আওয়াজ পাই যে দুটো বোম বাস্ট হয়, বাইরেকার কোনো বহিরাগতকে নিয়ে এসছে এবং গ্রামের কিছু ছিল, ওরা দুষ্কৃতী টাইপের, ওরা সেই বোম বাস্ট বাঁধতে যেয়ে বা পরিকল্পনা যাই কিছু করতে গেছিল, বাঁধতে যেয়ে ওরা নিজে নিজে একজন স্পট ডেড হয়ে যায়, একজন আহত হয় এবং 4-5 জন ছুটে পালিয়ে যায়। গ্রামের কোনো ছেলেপিলে বেরোনোর আগে ওরা চলে যায় এখান থেকে। ওরা দুষ্কৃতী, আগে কাজ করে বলতে লটারি ছিনতাই হেনে তেনে হাবিজাবি আউন্স সহ ধরা পড়েছিল, বাচ্চাদের তো প্রচন্ড ক্ষতি হতো। আজকে গ্রামের মানে ক্ষতি হয়ে গেল, কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। হ্যাঁ, আহতকে আমরা আটকিয়েছিলাম, পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। যে আহত হয়েছে তুফান চৌধুরী নাম, আরো 4 জন পালিয়েছে। বাড়িটা হচ্ছে মন্টু শেখের ছেলেদের বাড়ি। আমরা শুয়েছিলাম মশারাই যা দিয়ে আমরা বলছি কোনো বাজ পড়ছি, ধুমোতে অন্ধকার গড় 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 করছে, আর আমরা তখন অন্ধকারে দেখতে পেয়েছি না, ছুটতে দেখতে পারলাম। কজন কবার বাস্ট হয়েছে, কটা আওয়াজ শুনেছে? আরে হ্যাঁ, আমরা বেরোতেই পারছি না, আমরা তো অন্ধকারে ওই পেছন দিয়ে ঘুরে চলে এসেছে। তুফান রাস্তা দিয়ে যায় আসে, আমরা ওদের বাড়িতে যাওয়া দেখি না একদিনও। গ্রামের মানুষজন তারা আতঙ্কিত, তারা বলছেন রাত হলেই সমস্ত অপকর্ম সেখানে চলতে থাকে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ কথা তারা বলেছেন মণিময়, যে বৃষ্টি হচ্ছিল বলে তাও প্রচুর সংখ্যক মানুষ যারা প্রাণে বেঁচে গিয়েছে, সামাল দেওয়া গিয়েছে। বিস্ফোরণ কিছুটা হলেও তার যে প্রত্যাঘাত সেটা কম হয়েছে। এখান থেকে আমরা আলোচনায় যাওয়ার চেষ্টা করব, কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস কর্তা নজরুল ইসলাম সাহেব। নজরুল সাহেব, যে বিষয়টা সবার আগে জানতে চাইবো, কারণ বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, একজনের মৃত্যু হলো, যে বা যারা বোমা বাঁধছিলেন তারা একদম দুষ্কৃতির তকমা প্রাপ্ত। এই কদিন আগে কালীগঞ্জে উপনির্বাচন হলো এবং গণনার দিন আপনারা দেখলেন যারা বিজয় মিছিল করছিল সকেট বোমা নিয়ে গিয়ে বিরোধী দলের সমর্থকদের বাড়িতে মারা হয়, ভাঙচুর করা হয়, অনেককে আহত করা হয় এবং একটা বাচ্চা মেয়ের বুকে লাগার ফলে তার মৃত্যুও হয়। তো বোমা সামনে 26 সালের ভোট আসছে, তো অনেক জায়গায় রিগিং করে জেতার জন্য বোমার দরকার হবে, সেই জন্যে তারা বোমা বাঁধছে। এবং এখানে পুলিশ যদি তদন্ত করে সত্যি ধরতে চায়, তাহলে একজন যে মারা গেছে সে তো গিয়েছে, কিন্তু যে আহত হয়ে ধরা পড়েছে তার থেকে তো পুরো গ্যাংটাকে তারা ধরতে পারবে, কারা কারা ছিল তাদেরকে ধরার সঙ্গে সঙ্গে কোথায় থেকে তারা এই মাল মশলাগুলো জোগাড় করে সেগুলোও জানতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশের সদিচ্ছা নিয়ে। দেখুন, একটু দূরেই তো বীরভূম আপনারা বললেন, তো বীরভূমের বগডুয়ে যখন এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল তাতে বেশ কয়েকজনের প্রাণ গিয়েছিল, তারপরে তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী সেখানে গিয়ে খুব পরিষ্কারভাবে বলেছিলেন যে এইসব বোমা গুলি বন্দুক যা আছে সব উদ্ধার করতে হবে, যারা করবে তারা পুলিশে থাকবে, যারা করবে না তাদের পুলিশে থাকার দরকার নেই। কিন্তু আপনারা দেখছেন যে এরকম বোমাগুলি কালীগঞ্জে দেখলেন যে ছিল, এখানেও দেখছেন যে বাঁধা হচ্ছে, কিন্তু পুলিশ মন্ত্রীর কথা কেউ শুনছে না, এটা তো হয় না। তার মানে পুলিশ মন্ত্রী লোককে শোনানোর জন্য একরকম কথা বলছেন, আর পুলিশের লোকদেরকে অন্যরকম বলছেন। যারা শাসক দলের প্রশ্রয় আছে তাদের কাছে বোমাগুলি থাকলেও তাদেরকে ধরার দরকার নেই, না হলে তো এরকম ঘটতে পারে না। বলুন। ঠিক, আমি বলছি পুলিশের ভাবমূর্তি কোন জায়গায় যাচ্ছে বারবার। আপনি কালীগঞ্জের উপনির্বাচনের কথা বলছিলেন, তামান্নার সেই ছোট্ট বাচ্চা মেয়েটির মৃত্যু হয়ে গিয়েছে, তারপরেও দেখলাম 40টির মতন সকেট বোমা উদ্ধার হয়েছিল। বেশ ভালো কথা, পুলিশের সেই জায়গা থেকে দাঁড়িয়ে উদ্ধার নয় করেছে, কোনো বড় বিপদ ঘটেনি। এক্ষেত্রে দাঁড়িয়ে একজন একেবারে তিথি যেটা বলছিল যে এই তুফান একেবারে আসামি এবং সে দুষ্কৃতির তকমা প্রাপ্ত, সে বেরিয়ে বোমা বাঁধছে একটা বাড়ির ভেতরে, পুলিশ জানে না। এগুলো হতে পারে স্যার? না, হতে তো পারে না, কারণ যে কালীগঞ্জের যেটা দেখলেন, ভোটের আগে খুব সাধারণভাবে যারা দাগি অপরাধী হয় তাদের ধরে জেলের ভেতর ঢোকানো হয়, যাদের কাছে বেআইনি অস্ত্রশস্ত্র থাকে সেগুলো সিজ করা হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সেটা যদি হতো তাহলে এই মেয়েটিকে বোমার আঘাতে মরতে হতো না। তো তেমনি যে এখানে যে তুফানের ক্রিমিনাল রেকর্ড আছে, এই যে ভোটের আগে তাকে দরকার হবে বলেই দেখুন যে তাকে ছাড়ানো হয়েছে, এবং সে এই বোমা টোমা বেঁধে গ্রামের লোকেরা তো বলছে যে এখান থেকে
বোমা তৈরি করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। তো এটা যদি পুলিশের লোকেরা খবর না রাখতে পারে, পুলিশের তো পোশাক পরা, আমি বলছি মানে ইউনিফর্ম পরা পুলিশ ছাড়াও সাদা পোশাকের ডিআইবির লোক প্রতিটা থানায় থাকে, তো তারা যদি এই খবরটা না পায় তাহলে আমাদের করের টাকা দিয়ে তাদের রাখার তো কোনো দরকার নাই। আর যদি খবর পাওয়ার পরও তারা ব্যবস্থা না হয় তাহলেও তাদের থাকার কোনো অর্থ হয় না। অতএব পুলিশের লোকদের বিরুদ্ধে প্রথম ব্যবস্থা নেওয়া দরকার। আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে দেখুন, দু একদিন আগে এই যে আমাদের কলকাতাতেই ওই যে অভিজিৎ সরকার মার্ডার কেসে যে সাপ্লিমেন্টারি চার্জশিটে যে 18 জনের নাম আছে, তার মধ্যে যে থানার ভারপ্রাপ্ত অফিসার তারও নাম আছে, মানে চার্জশিটে, মানে তার ট্রায়াল হবে। তো এইসব জায়গায় যে পুলিশ অফিসাররা আছে তাদেরকেও ধরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তবে এগুলো বন্ধ হবে, নাহলে হবে না। বলুন নজরুল সাহেব, অবশ্যই আপনার কাছে আসবো। আপনি বীরভূমের প্রসঙ্গ আনছিলেন, কিন্তু কোথাও একটা বীরভূম এই কাটোয়ার ঘটনার সঙ্গেও জড়িয়ে রয়েছে, কারণ মণিময় ইতিমধ্যে এই ঘটনায় যার মৃত্যু হয়েছে বরাকত শেখ, সে কিন্তু নানুরের বাসিন্দা। শুধু তাই নয়, নানুর থানায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে। শেষ আস্ত কাটোয়ায় বোমা বাঁধতে, এটা নিয়ে যখন অনেক প্রশ্ন উঠছে তখন একবার আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। এই তুফান চৌধুরী যার বিরুদ্ধে অভিযোগ, যাকে গ্রেফতার করা হয়েছে, যে আহত হয়েছে এই বিস্ফোরণের ঘটনায়, তার মা কি জানাচ্ছেন শুনুন। তুফান কি আপনার ছেলে? আচ্ছা, এই বাড়িতেই থাকতো? কি করতো? তুফান কিছু করতো না বাপ। কোনো সময় তুমি কি তোমার বউ যদি বলতো তুফান ওই একটু এই একটা ডাক্তারের কাছে থাকতো, একটু শিখেছিল একটু, বলতো এই ওষুধটা বলি করে দিত, দিয়ে বলতো এই কোনো সময় বলতো বা আমার সাথে চো বাপ একবার, বর্ধমান চো একবার, যেত ওকে দুটি পেটে খেতে দিত বাপ। আর কেউ হাত খরচা দিত না দিত এর বেশি আর আমি কিচ্ছু বলতে পারবো না। আমাকে যদি কেটে দাও আর আমি আর কিছু বলতো না। এই আর ছেলে কী করতো না করতো আমি কিচ্ছু জানি না। আর আমার বাড়ির মধ্যে কেউ কিচ্ছু আমাকে এসে কোনো চাপও দিত না। যে এই বাপ ওই বাইরে যাচ্ছিল, চোর বলে ধরেছে বাইরে, হ্যাঁ বাইরে যাচ্ছিল, যেটা আমাকে সবাই দেখলাম, মোবাইলে দেখলাম, চোর তুফান। চুরির কেসে ধরেছে, পুলিশ ধরেছিল। হ্যাঁ, 4 বছর আগে জেল থেকে ছাড়া পেয়েছে। হ্যাঁ সেই। তারপর কি করতাম? তারপরে এখন এই বেকারই বসে থাকে কোনো সময়। হ্যাঁ, তুমি ডাকলে যাই, ও ডাকলে যাই, এইটাই। কোনো রাজনৈতিক পার্টি কিছু করে না বাপ, ওইটা করতো না, দল করতো না। না। তুফান কি আপনার? অর্থাৎ মা বলছে ছেলে বেকার, শুধুমাত্র দুবেলা খাওয়ার অতটুকুই সম্পর্ক ছিল মায়ের সঙ্গে, এর বাইরে মায়ের প্রয়োজনে ছেলেকে পেত, কিন্তু ছেলে কি করতো মা জানেন না, কিন্তু বেকার। নজরুল সাহেব, এখান থেকে এই তুফান চৌধুরী যার কথা আমরা বলছি, যার মায়ের বক্তব্য শোনালাম, সেই তুফান চৌধুরী নাকি এই বোমা বাঁধার সঙ্গে সম্পর্ক যুক্ত, সেই আরো দুষ্কৃতীদের নিয়ে আসতো এখানে রাতের অন্ধকারে। এই তুফান চৌধুরী যার সাগরেদ, সে আবার এলাকার ত্রাস জঙ্গল শেখ, সেই জঙ্গল শেখ আবার এক সময়ে তৃণমূল কর্মী ছিলেন, কাউন্সিলর থেকে উপপৌরপ্রধান সবই হয়েছেন। দেখুন, ক্রিমিনাল না হলে আমাদের রাজ্যের বর্তমান শাসক দলের নেতা হওয়া যায় না বা পদে যাওয়া যায় না। যে যত বড় ক্রিমিনাল সে তত বড় নেতা, এবং তার আয় তত বেশি। আয় মানে আমি বেআইনি আয় বলছি। তো এখানে দেখুন, এই যে তুফানের মা যেটা বললো সেটা যদি সত্যি হয়, তো ছেলে বেকার, ফলে তার কাজ নাই, রোজগার নাই। যদি তার সৎভাবে রোজগারের ব্যবস্থা থাকতো তাহলে হয়তো অসৎভাবে এইসব বোমা বাঁধার মতো কাজে নাও যেতে পারত। কিন্তু যেহেতু সে বেকার, তার টাকা পয়সার দরকার আছে, অথচ সৎভাবে সেটা রোজগার করতে পারছে না, সেই জন্য খুব অল্প পয়সায় তাদেরকে ওই অপরাধের কাজে লাগানো যায়। আমাদের রাজ্যের যে উন্নয়ন কিছু হয়নি এই শাসক দলের নেতাদের ছাড়া, এই তুফানকে দেখে এটা বোঝা যায় যে তার যদি কাজ থাকতো তাহলে সেই বোমা বাঁধার কাজ করতে যেত না বলেই আমার ধারণা। বলুন, মানে বাংলায় যদি এখন বেকাররা বোমা বাঁধতে শুরু করে তাহলে ভয়ঙ্কর অবস্থা হতে পারে, তারই হয়তো একটা নিদর্শন দেখছি, তাই নয় কি স্যার? দেখুন, ভয়ঙ্কর অবস্থা তো হয়েই আছে। এখানে শাসক দলের যা লোক, তারা যা সুবিধা পাওয়ার কথা তার থেকে অনেক বেশি সুবিধা পায়, তোলে, কাটমানি, কমিশন নেয়। কিন্তু যারা শাসক দলের বাইরের লোক, তাদের কাজ নাই
এবং উপযুক্ত হওয়ার পরও তারা কাজ পাবে এরকম কোনো আশ্বাস নাই। এই যে নিয়োগ দুর্নীতিতে আপনারা দেখেছেন, যারা যোগ্য প্রার্থী তারা কাজ পায়নি, যারা অযোগ্য প্রার্থী শিক্ষামন্ত্রীকে, মুখ্যমন্ত্রীদের দলকে যারা ঘুষ দিয়েছে তারা চাকরি পেয়েছে। তাহলে এখানে তো অবস্থাটা খুব ভয়ঙ্কর হয়ে আছে, লোকদের হাতে কাজ নাই, অতএব তাকে খুব অল্প পয়সায় এই অপরাধের কাজে লাগানো হচ্ছে, ভোটের কাজে লাগানো হচ্ছে, ভোট রিগিং করতে লাগানো হচ্ছে। এবং সেই ভোট রিগিং করে নেতারা বলছেন যে মানুষ আমাদের সঙ্গে আছে, কিন্তু মানুষ তাদের সঙ্গে নেই, অপরাধীরা তাদের সঙ্গে আছে। নজরুল সাহেব, এই ঘটনা, এই বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, এই বিস্ফোরণের ঘটনার পিছনে নাকি আবার গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে, এলাকা দখলের লড়াই থাকতে পারে, কাটোয়া দখলের লড়াই থাকতে পারে, এমনটাই তৃণমূলের যিনি জেলা সভাপতি রবীন্দ্রনাথ বাবু তিনি বলছেন। তার একবার প্রতিক্রিয়াটা আপনাদের শোনানোর চেষ্টা করি, শুনুন। তো আমরাই আমার উপরে হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপরে হামলা হতে পারে, এই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। এবং যে কোনো সময় ওদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা, কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। তুফান চৌধুরী জঙ্গলের সঙ্গেই ছিল, এরা খাগড়াগড়ে ছিল, সেখানে তুফান চৌধুরী ওদের সঙ্গেই ছিল। এবং সেটা বেশি দিনের কথা না, 10-15 দিনের মধ্যে ঘটনা ঘটেছে। ঘটনাতে খাগড়াগড়ে যে বাড়িতে ওরা ছিল সেই বাড়িটাও পুলিশ রেড করেছিল, ওরা পালিয়ে গিয়েছিল। চৌধুরী তারপরেই বর্ধমানে একটা কেসে অ্যারেস্ট হয়ে যায়। একটাই টিম একসঙ্গেই থাকে, সূত্র ধরেই এই ঘটনাগুলো ঘটেছে। সবটাই ওরাই জোর করে চালাতো। সেটা প্রথমে বালিঘাট দখল নেবে, সেখান থেকে রোজগার হবে এবং তারপরে ওরা আবার কাটোয়া শহরে ঢুকবে, সেখানে যাত্রার উপর হামলা হতে পারে। যাত্রা বলতে আমাদেরই কোনো কর্মী বা কোনো সমর্থকের উপরে হামলা হতে পারে। অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসার কারণেও কি এই বোমা বাঁধার কাজ চলছিল কিনা জানা নেই। নজরুল সাহেব আমাদের সঙ্গে ছিলেন, এতটা গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, আমি নজরুল সাহেবকে ধন্যবাদ জানাবো, যেহেতু আমাদের আলোচনার সময়টা ভীষণভাবে সীমিত। ধন্যবাদ সাহেব। এবং তার পাশাপাশি মণিময়, একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই জঙ্গল শেখ তার কাজ অব্দি পুলিশ এখনো পৌঁছতে পারেনি। এবং যদি এলাকার ত্রাস জঙ্গল শেখ হয়ে থাকে তাহলে সে ত্রাস হয়ে কি করে ঘুরে বেড়াচ্ছে শেখ শাহজাহানের মতো, কিভাবে সন্দেশখালীর মতো যদি তার একইভাবে রাজত্ব চলে, তাহলে পুলিশ এরপর কি করবে, সবটাই দেখবার বিষয় একেবারে। আর এই প্রশ্নই কিন্তু আজ দিনভর থাকবে। আপাতত এখানে জিরো আওয়ার শেষ করছি, পরবর্তী খবর দেখুন শাহানার সঙ্গে।